হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আমাদের আজকে এসএসসির কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের চতুর্থ লেকচার। গত ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস, শক্তিস্তর, উপশক্তিস্তর, অরবিটাল এগুলো বিস্তারিত জেনেছি। তবে ইলেকট্রন বিন্যাসে তেমন একটা সময় দিতে পারিনি, এজন্য আজকে মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু ডিটেলসে কথা বলবো। আর আয়ন আয়ন জিনিসটা কি আর আয়নের ইলেকট্রন বিন্যাস, এই দুইটা টপিক মূলত আজকের ক্লাসে পড়াবো। শুরু করি। দেখো, আয়ন 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 কাকে বলে বা আয়ন কত প্রকার বা আয়ন জিনিসটা অ্যাকচুয়ালি কি, তাই তো? নর্মাল মৌল তো আমরা বুঝতে গেছি যে আমাদের মৌল হলো গিয়া 118টা। এখন প্রত্যেকটা মৌল মাঝে মাঝে কি করে, ইলেকট্রন দান করে, আবার মাঝে মাঝে কি করে, ইলেকট্রন গ্রহণ করে। দেখো, মৌলগুলা সাধারণত ইলেকট্রন দান বা গ্রহণ করে, কিন্তু কখনো প্রোটন দানও করতে পারে না, গ্রহণও করতে পারে না। কেন? কারণ প্রোটন তো ভিতরে থাকে, তাই না? এই যে হোয়াই নট প্রোটন, কারণ প্রোটন ভিতরে থাকে, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটন আর নিউট্রন থাকে, সো ওগুলাকে কিন্তু আমরা দিতেও পারি না, আবার নিতেও পারি না। তাহলে শুধুমাত্র আদান প্রদান হয় কার? শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদান হয়। কেউ কেউ গ্রহণ করে, আবার কেউ কেউ ত্যাগ করে। এখন প্রশ্ন, কেন কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে, আবার কেনই বা কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে? এই বিষয়গুলা আমরা বিস্তারিতভাবে জানবো আমাদের পঞ্চম অধ্যায় মানে রাসায়নিক বন্ধন পড়ার সময়। ঠিক আছে? একটা কথা তোমরা সম্ভবত অলরেডি জানো, যেহেতু ক্লাস 8 পাশ করে ক্লাস 9-এ উঠছো, যে প্রত্যেকটা মৌল কি চায়। প্রত্যেকটা মৌল কিন্তু চায় তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এখন যারা জানো না নিষ্ক্রিয় গ্যাস জিনিসটা কি, তারা তো এটা বুঝবা না। ঠিক আছে? তো যাই হোক, এই ব্যাখ্যাগুলো আমি পঞ্চম অধ্যায়তে ডিটেলসে তোমাদেরকে দিয়ে দেব। আপাতত জাস্ট জানো যে কিছু কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে, আবার কিছু কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় হওয়ার জন্য, সহজ কথা। এখন এই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তো আয়নে পরিণত হয়। আয়নটা কত প্রকার? আয়ন হইল গিয়া দুই প্রকার, এক হইল গিয়া ক্যাটায়ন, আর দুই হইল গিয়া অ্যানায়ন। ক্যাটায়ন হইল গিয়া ধনাত্মক আয়ন বা পজিটিভ আয়ন, আর অ্যানায়ন মানে হইল গিয়া ঋণাত্মক আয়ন বা নেগেটিভ আয়ন। এখন এটা আমি এইভাবে মনে রাখি যে ক্যাট ক্যাট জিনিসটা কিন্তু ভালো লাগে। ঠিক আছে? ক্যাট দেখলে কি এটা পজিটিভিটি ছড়ায়, তাই না? বিড়াল। তো ক্যাটায়ন হলো গিয়ে পজিটিভ আয়ন, আর অ্যান আয়ন এটা হলো গিয়া নেগেটিভ আয়ন। তো ক্যাটায়নের উদাহরণ কি কি দেখো, সোডিয়াম, পটাশিয়াম। দেখো, সোডিয়ামের মাথার উপরে একটা প্লাস আছে, পটাশিয়ামের মাথার উপরে একটা প্লাস আছে। আবার অ্যানায়ন, যেহেতু যেহেতু এগুলো পজিটিভ চার্জ মানে এই জন্য কিন্তু প্লাস। আবার এই দেখো, অ্যানায়নের উদাহরণ আছে ক্লোরাইড আয়ন আছে। এটা ক্লোরিন, ক্লোরিন মৌলের নাম তো আমরা সবাই জানি, তাই তো? ওই ক্লোরিন মৌলটাই ওই ক্লোরাইড আয়নে পরিণত হয়। আবার অক্সিজেন মৌলটাই এই অক্সাইড আয়নে পরিণত হয়। এখন এখানে মাইনাস দেওয়া, আবার এখানে একটা প্লাস দেওয়া, এখানে আবার টু মাইনাস দেওয়া, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি বুঝায় কি দেখো, প্লাস প্লাস দিয়ে মূলত বুঝায় ইলেকট্রনের অভাব। কথাটা মুখস্থ করে ফেলো, প্লাস দিয়ে কি বুঝায়? ইলেকট্রনের অভাব, ইলেকট্রন অভাব। ঠিক আছে? ইলেকট্রনের অভাব বলতে কি বুঝাইতেছে তাইলে? মানে কি, ইলেকট্রন কি আমার নেছে নাকি দিয়ে দেছে? অবশ্যই আমার এই পটাশিয়াম মৌলটা ছিল, দেখো ছিল আমার পটাশিয়াম মৌল। এই পটাশিয়াম মৌল থেকে ইলেকট্রন নামে একটা জিনিস সে বের করে দিছে বা ইলেকট্রনকে ত্যাগ করছে। ইলেকট্রন এখানে একটা মাইনাস দিছি কেন জানো? কারণ ইলেকট্রনের চার্জটা হলো গিয়া মাইনাস, যেটা আমি এখানে দিছি। আর এই মাইনাস দিয়ে কি বুঝাইতেছি? এই মাইনাস দিয়ে বুঝাইতেছি যে পটাশিয়াম মৌল থেকে ইলেকট্রন বের হয়ে গেছে, বা পটাশিয়াম মৌল একটা ইলেকট্রনকে ত্যাগ করছে। একটা ইলেকট্রনে ত্যাগ করার পর পটাশিয়াম মৌলটা পরিণত হয়েছে পটাশিয়াম আয়নে। যেহেতু ইলেকট্রন একটা নেগেটিভ জিনিস, সো নেগেটিভ জিনিস যখন দিয়ে দেয় তখন কিন্তু ও নিজে পজিটিভ হয়। আমি জিনিসটা এইভাবে মনে রাখি যে, ধরি এটা হলো গিয়ে আমাদের মধ্যে একটা খারাপ কোয়ালিটি, গুণ, খারাপ গুণ। তো যত একটা মানুষ যত সেই খারাপ গুণটারে মানে কমাই দেবে, হ্যাঁ, নিজের মন থেকে সরাই দেবে, অত কিন্তু মানুষটা ভালো মানুষে পরিণত হবে। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে একটা কোশ্চেন তো অ্যারাইজ করে, সাপোজ আমাদের ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম মৌল কি করে জানো? ম্যাগনেসিয়াম মৌল দুইটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ম্যাগনেসিয়াম মৌল যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কি হয়? ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে না? একটা ইলেকট্রন ত্যাগ করলে একটা প্লাস, যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এই জন্য দুইটা প্লাস।
বুঝছি আমরা? তাহলে বলো তো, অ্যালুমিনিয়াম মৌল, এটা কিন্তু দেখো এটা হলো গিয়ে মৌল আর এইটা হলো গিয়ে আয়ন। তো এখানে যদি অ্যালুমিনিয়াম মৌল থাকতো, অ্যালুমিনিয়াম মৌল অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়। কিভাবে পরিণত হয়? অবশ্যই 3টা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে, তাই তো? তো এই জিনিসগুলো আমার পারতে হবে। আবার দেখো, আমার কিন্তু এগুলা ক্যাটায়ন। আর মজার বিষয় কি জানো, ইলেকট্রন কারা ত্যাগ করে? যারা ধাতু তারা অ্যাকচুয়ালি ইলেকট্রন ত্যাগ করে। যখন পর্যায় সারণী পড়ব তখন ধাতু কারা এইটা জানতে পারবা ভালো মতো। আবার সাপোজ আমার কাছে আছে একটা ক্লোরিনের মৌল, এটা কিন্তু একটা ক্লোরিনের মৌল, ঠিক আছে, মৌল। আর এই ক্লোরিন মৌলটা কি করে জানো, একটা ইলেকট্রনকে গ্রহণ করে, এই প্লাস দিয়ে বুঝিতেছি একটা ইলেকট্রন সে নেয়, একটা ইলেকট্রনকে গ্রহণ করে। ইলেকট্রনকে গ্রহণ করলে ইলেকট্রন নিজে তো একটা নেগেটিভ জিনিস, তাহলে নেগেটিভ জিনিস যখন সে গ্রহণ করবে ও নিজেও কিন্তু নেগেটিভে পরিণত হবে। এই যে এজন্য সিলের উপরে আমি একটা মাইনাস দিচ্ছি, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে এজন্য একটা মাইনাস। তাহলে বলো তো, এই যে অক্সিজেন, সে তো 2টা ইলেকট্রন গ্রহণ করে, তো 2টা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হয়? এক্স্যাক্টলি এই যে O2- বা অক্সাইড আয়নে পরিণত হয়। আশা করি এই জিনিসগুলো দেখো, এটা মৌল আর এইটা হলো গিয়ে আয়ন, তোমরা এগুলো লেখো খাতায়, ঠিক আছে? আবার এই যে অ্যালুমিনিয়াম, এগুলো কি? এগুলো হলো গিয়া মৌল, আর ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার পরে আমার পরিণত হয়েছে আয়নে, এগুলো হলো গিয়া ক্যাটায়ন, আর এই দুইটা হলো গিয়া অ্যানায়ন। আশা করি পারা যাবে। গেল। এর পরবর্তীতে আমরা শিখব ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রনের বিন্যাস। দেখো, আমি যখন পরমাণুর গঠন সম্পর্কে বলছি তখন বলছিলাম কি, যে পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস কি কি দিয়ে তৈরি? প্রোটন আর নিউট্রন। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন শক্তিস্তর বা কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে। তারপরে আমি আরো বলছি যে অ্যাকচুয়ালি শক্তিস্তর না, এই শক্তিস্তরগুলা আবার উপশক্তি স্তরে বিভক্ত, আবার উপশক্তি স্তরগুলা অরবিটালে বিভক্ত। সেই অরবিটালগুলোতে মূলত আমার ইলেকট্রনগুলো থাকে। যেমন এগুলো দেখো, আমি রিক্যাপ করতেছি। প্রথম শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর? একটা উপশক্তি স্তর, নাম কি তার? 1s। আবার এই 1s উপশক্তি স্তরে কয়টা অরবিটাল? একটাই অরবিটাল, তার নামও 1s। আর আমরা জানি প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, যার মধ্যে একটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। আবার আমি যদি দ্বিতীয় শক্তি স্তর নিয়ে চিন্তা করি, তাহলে সেই দ্বিতীয় শক্তি স্তরে 2টি উপশক্তি স্তর, কি কি? 2s আর 2p। 2s উপশক্তি স্তরে ওই একটাই অরবিটাল যেমনটা বললাম, আর 2p উপশক্তি স্তরে আবার 3টা অরবিটাল, কি কি? 2px, 2py, 2pz। হুম। তাই প্রত্যেকটা অরবিটালে যেহেতু 2টা করে ইলেকট্রন আছে, তাহলে এই 3টা অরবিটালে 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকতে পারে, আর 2s এ 2টা, তাহলে 2টা আর 6টা মোট কয়টা? 8টা। এই জন্যই দ্বিতীয় শক্তি স্তরে আমার সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। আবার যে কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, এইটা আমরা 2n² এই সূত্র দিয়া মনে রাখবো। আবার তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কি হয়? তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর কিন্তু 3টা, আর অরবিটাল কয়টা? অরবিটাল হলো গিয়া 3×3=9টা। হ্যাঁ, কিভাবে? আচ্ছা, উপশক্তি স্তরগুলোর নাম কি? 3s, 3p, 3d। এই 3p এর মধ্যে তো 3টা অরবিটাল, 3px, 3py, 3pz। আর 3d এর মধ্যে 5টা অরবিটাল, 3pxy, 3pyz, 3pzx, 3px², 2y² এবং 3pz²। চতুর্থ শক্তি স্তর, হ্যাঁ, মানে ওখানে কি কি উপশক্তি স্তর আছে? 4s, 4p, 4d, 4f। এই 4s এ একটা অরবিটাল, 4p তে আবার 3টা অরবিটাল, 4p তে 5টা অরবিটাল, আর 4f এ 7টা অরবিটাল আছে, বাট নামগুলো আমরা জানি না, আমাদের দরকার নেই। তাহলে আমাদের মোট কয়টা অরবিটাল হয় দেখো তো চতুর্থ শক্তি স্তরে? যদি গুনি তাইলে আমার মোট 16টা অরবিটাল হয়, 1+3+5+7, মোট 16টা হয়। তো 16টা যেহেতু অরবিটাল, আর প্রত্যেকটা অরবিটাল 2টা করে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, তাহলে 16 দুগুণে 32টা ইলেকট্রন আমার চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে। এখন তুমি যদি পঞ্চম শক্তি স্তর বা ষষ্ঠ শক্তি স্তর, যত উচ্চ শক্তি স্তরে যাও না কেন, তোমার কিন্তু উপশক্তি স্তর 4টাই থাকবে, ঠিক আছে? তুমি মনে করো সপ্তম শক্তি স্তরে, কিন্তু ওদিকেও 7s, 7p, 7d, 7f, এছাড়া আর কিছু পাবে না। সো উপশক্তি স্তরও 4টা, আর অরবিটালও কিন্তু 16টাই থাকবে, আর সর্বোচ্চ ইলেকট্রন 32টাই থাকবে। মানে আমরা যতটুকু জানি ওই অনুসারে আমাদের এতটুকু লাগবে, এর বেশি লাগবে না, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি জানো, আম, এখন দেখো, আমরা ইলেকট্রন যে বিন্যাসটা করব, ইলেকট্রন কোথায় আগে যাবে? গতদিন বলছিলাম এটা আউফবাউ নীতি মেনে চলে। আউফবাউ একটা জার্মান ওয়ার্ড, এটার মানে হলো গিয়ে বিল্ডিং আপ, হ্যাঁ, কিভাবে তৈরি হইতেছে। তো আউফবাউ নীতি কি বলে? আউফবাউ নীতি বলে যে ইলেকট্রন সবার আগে নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে যাবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে, মানে এইভাবেই যাবে। এখন কে নিম্ন শক্তি সম্পন্ন, কে উচ্চ শক্তি সম্পন্ন, আমরা কিভাবে বুঝবো? আমরা কিন্তু n+l নিয়মের মাধ্যমে বুঝবো। n+l নিয়মের মাধ্যমে কিভাবে বুঝবো? সাপোজ এই যে 2s,
2s উপশক্তি আমি কিন্তু যে কোনো একটা উপশক্তি স্তরের শক্তিমান বের করি এইভাবে, ঠিক আছে? তারপরে তুলনা করব যে কোন উপশক্তি স্তরে আগে যাবে। যেমন 2s উপশক্তি স্তরের ক্ষেত্রে আমার n প্লাস এল এর মান কত জানো? দেখো 2s, তাহলে n এর মান হলো গিয়ে 2, আর যেহেতু s উপশক্তি স্তর তাহলে l এর মান কিন্তু 0। তাহলে 2s এ আমার n প্লাস এল এর বা শক্তিমান কত? 2। আবার 2p উপশক্তি স্তরের ক্ষেত্রে আমার n প্লাস এল এর মান কিন্তু 2 প্লাস 1, পি যেহেতু এজন্য এল এর মান 1, 2 এর 1 যোগ করলে কত? 3। দেখো আমার 2s আর 2pর ক্ষেত্রে আমি কিন্তু 2 যেহেতু ছোট সংখ্যা, তার মানে 2s কিন্তু কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তর, আর আমরা জানি ইলেকট্রন সবার আগে কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে যাবে। তো এই জন্য কিন্তু 2s আগে গেছে। এখন এইভাবে তুমি চাইলে মিলাইতে পারো। আবার মাঝে মাঝে কি হয়, মনে করো n প্লাস এল এর মান সমান হয়ে যায়, সাপোজ এই যে 2p আর 3s, এই 3s এও কিন্তু n প্লাস এল এর মান কত? 3 যোগ যেহেতু s এজন্য 0, তাহলে এখানেও কিন্তু 3, এখানেও 3, এখানেও 3। ইলেকট্রনটা কোথায় যাবে? এই সময় দেখবো যে কার n এর মান কম, যেহেতু 2p এবং 3s এর মধ্যে 2p তে n এর মান কম 2, এই জন্য এইটা হলো গিয়ে আমার নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তর হিসাবে কাউন্ট হবে। এজন্য ইলেকট্রনটা কিন্তু 3s এর আগে আগে কিন্তু 2p তে যাবে, ঠিক আছে? এই 2p উপশক্তি স্তরের অরবিটালগুলোতে ইলেকট্রন আগে প্রবেশ করতে থাকবে। আর অরবিটালগুলোতে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে আমি কিন্তু তোমার বলছিলাম যে দেখো অরবিটাল তো তিনটা থাকে, 2p তে কিন্তু তিনটা অরবিটাল, 2px 2py আর 2pz। ইলেকট্রনগুলা, আর আমরা জানি প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ইলেকট্রন এমন না যে এইখানে প্রথমে 2টা ঢুকবে, তারপরে 3 নাম্বারটা এখানে ঢুকবে, 4 নাম্বারটা এখানে ঢুকবে, 5 নাম্বারটা এখানে ঢুকবে, 6 নাম্বারটা এখানে ঢুকবে, এমন না কিন্তু। কেমন হয়? তাহলে মনে করো যার একটা ইলেকট্রন লাগবে সে এখানে দেবে, 2টি ইলেকট্রন যার হবে এই ঘরে কিন্তু ফাঁকা, মানে একটার পরে আর ঢুকবে না, এইটা, তারপরে 3 নাম্বারটা এইটা, 4 নাম্বারটা এসে প্রথম ঘরে, 5 নাম্বারটা এসে দ্বিতীয় ঘরে, 6 নাম্বারটা এসে আবার তৃতীয় ঘরে, ঠিক আছে? মানে গাদাগাদি করে থাকা যাবে না, সহজ কথা। প্রত্যেকটা ঘরে আগে একজন একজন করে ঢুকবে, তারপরে অন্যজনে ঢুকবে। আশা করি আমরা জিনিসটা ক্লিয়ার হয়েছি। এখন এই জিনিসটা মনে রাখা যায়, আমাদের বইতে একটা সুন্দর ছবি আছে, দেখো 1s এ ইলেকট্রন আগে যাবে, তারপরে কোথায় যাবে? 2s এ, তারপরে কোথায় যাবে? দেখো 2p তে যাবে, আর 2pর পরে যাবে 3s এ, 3s এর পরে কোথায় যাবে? দেখো এই লাঠিতে প্রথম কি 3p তে যাবে, 3pর পরে যাবে 4s এ, 4s এর পরে কোথায় যাবে? 3d তে, 4p তে, 5s এ, তারপরে 4d, 5p, 4s। তো বুঝতেছো? এইটা জাস্ট, এখন এটা মনে রাখার আমি আরেকটা টেকনিক আছে আমার কাছে, আমি ওইটা তোমাদের কাছে শেয়ার করব। এখন মনে প্রশ্ন আসতেই পারে, ভাইয়া এখানে 4f আছে, 5f আছে, বাট এখানে 6d পরে 6f দেয় নাই কেন? আমি তো জানি যে আমার ষষ্ঠ শক্তি স্তরেও 4টা উপশক্তি স্তর। ভাইয়া অ্যাকচুয়ালি 6f আছে, কিন্তু আমাদের বই অনুসারে এখন পর্যন্ত আবিষ্কৃত যে 118টা মৌল আছে, এই 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় আমার 6f অরবিটালের প্রয়োজনীয়তা নাই, এই জন্য 6f অরবিটালটা মেনশনও করে নাই। দেখো 7p, কেন 7d কি নাই, 7f কি নাই? আছে, বাট আমাদের প্রয়োজন পড়ে নাই। এই দেখো এইটা কিন্তু পিও দেয় নাই, কেন? আমাদের কি লাগবে না? যাই হোক, আশা করি আমার ব্যাখ্যাটা বুঝতে পারছো। এখন আমি মনে রাখবো কিভাবে? মনে রাখার একটা টেকনিক হলো খুবই সাবধান। দেখো প্রথমে এইভাবে লিখবা, এস এস। হ্যাঁ দেখো এস রে আমরা দুইবার লিখলাম, এস এর পরে পিএস, এস এস, পিএস কেও আমরা আবার দুইবার লিখবো, এস এস, পিএস, পিএস। এখন এস দিলাম, পি দিলাম, ডি তো ডি আনবো পরে, দেখো তারপর লাগবো ডিপিএস, ডিপিএস ও দুইবার লাগবা। এরপরে ডি তো আনছো, এখন আবার এফ আনবা, তাহলে এফ ডিপিএস, এটাও দুইবার লাগবা, এফ ডি পিএস, তারপর আবার এফ ডি পি এস। মনে থাকবে? এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। বুঝছো? এই জিনিসটা just মনে রাখতে হবে। বাকিটা এখন দেখো, প্রথম এস এস না, এস এর আগে 1 দাও, এ এস এর আগে 2 দাও, এ এস এর আগে 3 দাও, এ এস এর আগে 4, এ এস এর আগে 5, 6, 7, 8। আবার দেখো পি পি, এখানে প্রথম আসছে না, এই পি এর আগে কেউ আবার 1 দিয়ে দিও না, ঠিক আছে? 1p তো সম্ভব না, তাই না? আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু বর্ণনামূলক প্রশ্ন আসে যে 1p কেন সম্ভব না, ব্যাখ্যা আমি গতদিন দিয়ে দিছি। তো 1p এর আগে পি শুরু হয় কোথা দিয়ে? 2 নম্বর শক্তি স্তরে, তো প্রথমে 2p উপশক্তি স্তর আসে, সো 2 দাও এখানে, 2p, তারপরে পি আবার কই, এখানে দাও আবার 3p, পি কই, এই যে 4p, 5p, 6p,
7p, দেখলা? এখন এই যে ডি কোথায়, এই যে এস দিলাম। আচ্ছা, এখন দেখো আমার ডি, এখন ডির আগে 1ও দেবে না 2ও দেবে না, কারণ ডি শুরুই হয়েছে 3 নাম্বার শক্তি স্তরে, তাহলে 3d হবে প্রথমে। হ্যাঁ, এই যে 3d, পরবর্তী ডি কই, এই যে এখানে দেবা 4d, এখানে দেবা 5d, আবার এখানে দেবা কত, এই যে 6d, দেখলা? এরপরে এফ, শুরুই হয়েছে এখানে, তাহলে এখানে 4f, তারপরের এফটা কই, তারপরের এফ হলো কি এই, তাইলে 5f। তুমি এখন দেখো এই মানে এই অনুসারে এটা মানে সাজানো হয়ে গেছে। দেখো প্রথমে 1s, তারপরে 2s, তারপর কই 2p 3s, এই যে 2p 3s, তারপরে 3p 4s, এই যে 3p 4s, মানে দেখলা আমি টেকনিকটা শিখাই দিলাম। তাহলে আশা করি তোমাদের আর এগুলো ভুল হবে না। কিন্তু ইলেকট্রন বিন্যাস করার সময় দেখো, এখনই আমরা ইলেকট্রন বিন্যাসে চলে যাই। প্রথম মৌল হাইড্রোজেন। হাইড্রোজেন মৌলের পারমাণবিক সংখ্যা কত? 1। তার মানে হাইড্রোজেনের প্রোটন আছে কয়টা? একটা। তার মানে হাইড্রোজেনের শক্তি স্তরগুলোতে ইলেকট্রন আছে কয়টা? একটা। দেখো ভাইয়া, শক্তি স্তর কিন্তু অ্যাকচুয়ালি একটা বা দুইটা থাকে না, বা তিনটা থাকে না, বা চারটাও থাকে না। এখানে আমি আঁকছি চারটা। হ্যাঁ, মনে করতে পারো ভাইয়া হাইড্রোজেনে তো একটা ইলেকট্রন, আপনার তো একটা হবে, তাই না? দেখো, সত্য কথা হইলো হাইড্রোজেনের অ্যাকচুয়ালি একটা শক্তি স্তর না, হাইড্রোজেনের অসীম শক্তি স্তর। হাইড্রোজেন না, প্রত্যেকটা মৌলেরই অসংখ্য, অসীম, অগণিত শক্তি স্তর থাকে, কিন্তু ওগুলো ইউজড হয় না। আমাদের ইউজড হয় কিছু নির্দিষ্ট সংখ্যক। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র একটা শক্তি স্তর আমার ইউজড হবে, বাট আরো আছে বাইরে, ঠিক আছে? এটাই জাস্ট বোঝানোর জন্য চারটা আঁকছি। তাহলে এই যে হাইড্রোজেনের আমার একটা ইলেকট্রন ঘটতেছে শক্তি স্তর গুলায়, দেখো তাহলে আমি ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব? আমি মূলত ফিগার আঁকছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, আর পাশে 3 টাইপের আমি ইলেকট্রন বিন্যাস দেখাই দিছি। একটা হলো গিয়ে শক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস, একটা হলো গিয়া উপশক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস, আরেকটা হলো উপশক্তি স্তরের আর একটু জুম করলে কি পাই, অরবিটাল না, তাহলে অরবিটালের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা দেখো, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? এই যে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন না, যেহেতু একটা ইলেকট্রন এদিকে আমি 1 দিলাম। আবার হিলিয়ামের ক্ষেত্রে দেখো, হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু আমার পারমাণবিক সংখ্যা 2, প্রোটন 2টা, ইলেকট্রনও 2টা, তো ওই 2টা ইলেকট্রন কিন্তু প্রথম শক্তি স্তরে চলে আসে। এই জন্য আমার এর শক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস কেমন হয়েছে? 2 হয়েছে, যেহেতু প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আসে। আবার লিথিয়ামের ক্ষেত্রে দেখো, আমার মোট ইলেকট্রন হলো গিয়ে 3টা, তাহলে আমার প্রথম শক্তি এমন এখানে আবার শক্তি স্তরে 3 লিখে দিও না, ঠিক আছে? আমার কি প্রথম শক্তি স্তরে তো আর 3টা যাইতে পারে না, কারণ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ যাইতেই পারে 2টা, তাহলে এই যে 2টা দেবা, তারপরে বাকি থাকে আরো একটা, তো ওই 2,1, ঠিক আছে? পারবা এগুলা। এখন উপশক্তি স্তরের উপর ভিত্তি করে কিভাবে? এই যে প্রথম শক্তি স্তরে তো গেল ইলেকট্রনটা, বাট প্রথম শক্তি স্তরের কোথায় গেল, কোন উপশক্তি স্তরে? প্রথম শক্তি স্তরে একটাই উপশক্তি স্তর আছে, 1s, তাহলে 1s অ্যাকচুয়ালি ইলেকট্রনটা গেল। এখন অরবিটালের ক্ষেত্রেও সেম, কারণ 1s তো 1s উপশক্তি স্তরে একটাই অরবিটাল, তার নামও 1s, এই জন্য এখানে কোনো কমপ্লিকেশন হয় না। বাট যখন আমরা পি ডি পাবো ওই সময় একটু সমস্যা হইলে হতে পারে, সমস্যা না আর কি, একটু বড় হবে আর কি, জিনিস দুটো সেম হবে না, এখানে তো সেম হয়ে গেছে। তো এই দেখো 1s1 এটা বক্সের মাধ্যমে প্রকাশ করবো অরবিটালের ক্ষেত্রে, ঠিক আছে? এই যে একটা আমি এই সাইন দিলাম, মানে কি একটা ইলেকট্রন আসছে। তারপরে হিলিয়ামের ক্ষেত্রে 2টি ইলেকট্রন শক্তি স্তরে 2টা আসলো প্রথম শক্তি স্তরে। উপশক্তি স্তরে দেখো, এই যে প্রথম শক্তি স্তরের কোথায় আসছে, এই 1s উপশক্তি স্তরে আসছে, কয়টা আসছে? 2টা ইলেকট্রন আইসে পড়ছে। আর অরবিটালের ক্ষেত্রে কি হয়েছে, এই যে 1s2 হয়ে গেছে, এখানে একটা ইলেকট্রন ছিল, আরেকটা ইলেকট্রন আসছে। এই সাইন দিয়ে কি বোঝায়? একটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। লিথিয়ামের ক্ষেত্রে দেখো, প্রথম শক্তি স্তরে যে 2টা ঢুকলো, এটা কিন্তু 1s2, মানে ওই যে 1s উপশক্তি স্তরে ঢুকছিল 2টা। আর তৃতীয় ইলেকট্রনটা কোথায় ঢুকছে? দ্বিতীয় শক্তি স্তরে। দ্বিতীয় শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে ঢুকছে? দ্বিতীয় শক্তি স্তরে তো 2টা উপশক্তি স্তর আছে, 2s আছে, 2p আছে, কিন্তু ইলেকট্রনটা আগে কোথায় যাবে? আর আগে যাবে 2s এ, কারণ 2s এ আমার n+l এর মান কম, আর আহ্বান নীতি অনুসারে আমার 2s এই যাওয়ার কথা। 2s এ কয়টা যাবে? আমার বাকি আছে একটা, তাহলে তো অবশ্যই একটাই যাবে, তাই না? দেখো 2s এ এই একটা গেল। তার পরবর্তী পৃষ্ঠায় যাই, এগুলো বুঝছো তোমরা। বেরিলিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে আমার ইলেকট্রন কয়টা? 4টা ইলেকট্রন। তাহলে আমার প্রথম শক্তি স্তরে 2টা যাবে, আর বাকি যে 2টা থাকবে ওই 2টা দ্বিতীয় শক্তি স্তরে যাবে। প্রথম শক্তি স্তরে যে 1s এ গেছে 2টা, আবার দ্বিতীয় শক্তি স্তরে 2s এ কিন্তু সর্বোচ্চ যাইতে পারে 2টা, আর বাকিও ছিল 2টা, এই জন্য 2s2 তেই গেছে। আমার কিন্তু 2p উপশক্তি স্তর এখনো ইউজটি হয় নাই, একটু পরে হবে, পরেরটাতেই হবে। দেখো এই যে এগুলো বুঝছো তুমি। বোরনের ক্ষেত্রে দেখো, বোরনে আমার প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা।
দুইটা যাওয়ার পরে বোরনে যেহেতু মোট 5টি ইলেকট্রন, বাকি থাকে 3টে ইলেকট্রন, তাই এই 3টা কিন্তু আমি দ্বিতীয় শক্তি স্তরে আঁকছি। মানে এই 3টা, হ্যাঁ দেখো এই যে 2,3 শক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়েছে, 2,3। আবার উপশক্তি স্তরের উপর ভিত্তি করে দেখো প্রথম শক্তি স্তরের 1s উপশক্তি স্তরে দুইটা যাবে, তারপরে আমার দ্বিতীয় শক্তি স্তরে যে দুইটা উপশক্তি স্তর আছে তার মধ্যে 2s আগে যাবে, 2s ভরাট করবে। দেখো 2s এ আমার মোট দুইটা যাইতে পারে, আমার দুইটা আগে যাবে। এখন যাওয়ার পরে আমার 4টা মোট হয়ে গেছে ইলেকট্রন, বাট আমার এখনো একটা বাকি আছে, ওই একটা কোথায় যাবে, এই 2p উপশক্তি স্তরে যাবে। তাহলে 2p1, দেখো এই যে 2p, 2p উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আমি কিন্তু জানি, 2p উপশক্তি স্তরে 3টা অরবিটাল। এটা হলো কি আমার 2l+1, এই যে 2l+1 এই সূত্রের সাহায্যে কিন্তু আমি যে কোনো একটা উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে বের করতে পারি। শিখুন এগুলো সব। তাহলে 2p এর অরবিটালগুলোর নাম কি কি, 2px, 2py, 2pz। দেখো আমার কিন্তু এই যে একটা ইলেকট্রন ছিল, ও কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো একটাই যাইতে পারে, বাট আমরা সহজ করার জন্য ধরে নেব যে 2px এ যাবে। ঠিক আছে, এত কমপ্লিকেশন করবো না জিনিসগুলোর। 2px একটা যাবে, তাহলে 2py তেও যায় নাই, 2pz এও যায় না। দেখো আমি এখানে লিখছি কি 2py 0, 2pz 0, 2px 1। ক্লিয়ার? বোরনের পর আসে কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার মানে প্রোটনও 6টা, ইলেকট্রনও 6টা, যেগুলা শক্তি স্তরগুলো ঘটতেছে। এখন কোন শক্তি স্তরে কয়টা, প্রথম শক্তি স্তরে অবশ্যই দুইটা যাবে, তারপরে বাকি থাকবে কয়টা, 4টা, ওই 4টা কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে যাবে। যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা পর্যন্ত অ্যাকোমোডেট করতে পারে, 4টা তো নেওয়াই যায়। এই দেখো শক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস 2,4, আর উপশক্তি স্তরের উপর ভিত্তি করে 1s2, 2s2, আর বাকি আছে এখনো দুইটা, ওই দুইটা কোথায় যাবে, এই 2p উপশক্তি স্তরে যাবে, 2p2। এখন এই 2p উপশক্তি স্তরের কোন অরবিটালে যাবে, এটা কিন্তু আমরা অরবিটালের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসে দেখাইছি। দেখো প্রথমটা তো আসছে 2px এ, দ্বিতীয়টাও কিন্তু 2px এ আসবে না, কারণ আমি বলছি যে একই এই যে উপশক্তি স্তরের অরবিটালগুলোর ক্ষেত্রে আমার গাদাগাদি তারা করবে না, তারা আগে সিঙ্গেল সিঙ্গেল ভরাট করবে, তারপরে গাদাগাদি হবে, বুঝছো? তাহলে 2px এর পরে কিন্তু পরেরটা 2py তে চলে গেছে। আশা করি এই জিনিসগুলো সমস্যা হবে না তোমার, সহজ কিন্তু, তাই না? এরপর আছে নাইট্রোজেন। নাইট্রোজেনে দেখো ভাইয়া, আমার আজকের ক্লাসে মোটামুটি 15টা মৌল আমি দেখাবো। প্রথম 15টা না, এখন পর্যন্ত সবই দেখাইছি, বাট মোট 15টা দেখাবো। তাহলে তোমার বাড়ির কাজ হলো গিয়া প্রথম 30টা মৌলের ক্ষেত্রে এই একইভাবে এই চিত্র, তারপর শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল, এই 3টা জিনিসের উপর ভিত্তি করে আলাদা আলাদা ইলেকট্রন বিন্যাস করবা, তাইলে কনফিউশনটা দূর হবে আর কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, এখন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তার মানে ওর প্রোটন 7টা, ইলেকট্রনও 7টা। ইলেকট্রন যেহেতু 7টা, প্রথম শক্তি স্তরে তো দুইটা যাবে আগে, বাকি থাকবে কয়টা, 5টা, তো 5টা যাবে আমার দ্বিতীয় শক্তি স্তরে। এটা এই যে দেখো প্রথম এই শক্তি স্তরের উপর ভিত্তি করে তো হয়ে গেল। উপশক্তি স্তরের উপর ভিত্তি করে প্রথম যে 1s2, আর দ্বিতীয় শক্তি স্তরে তো দুইটা উপশক্তি স্তর 2s আর 2p, 2s আগে দুইটা যাবে, দুইটা যাওয়ার পরে আমার এখনো 3টে ইলেকট্রন বাকি, তাই 3টে ইলেকট্রন কিন্তু 2p তে যাবে। দেখো 3 নাম্বার ইলেকট্রনটা কোথায় গেল, 2pz এ চলে গেল কিন্তু। ঠিক আছে, এরপরে নাইট্রোজেনের পর যে অক্সিজেন আসবে, সেই অক্সিজেনের ক্ষেত্রে যে আমার 8 নাম্বার ইলেকট্রনটা, ওইটা কোথায় যাবে বলো তো, ওইটা কি 2pর পরে কি এখন কি 3s এ যাবে, না 3s এ কিন্তু যাবে না, আমার তো 2p এখনো ভরে নাই ভাইয়া। 2p তে আমার কিন্তু 6টা ইলেকট্রন থাকতে পারে মোট, আমার তো অরবিটাল গুলো জাস্ট হাফ ফিল্ড হয়েছে, আমার তো পুরোপুরি এখনো ভরে নাই। তাহলে আমার 8 নাম্বার অক্সিজেনের ক্ষেত্রে যে 8 নাম্বার ইলেকট্রনটা, ও কিন্তু এই 2px এ আসবে। তারপর অক্সিজেনের পরে আছে কে, ফ্লোরিন, ফ্লোরিনের ক্ষেত্রে যে 9 নাম্বার ইলেকট্রনটা, ও কিন্তু 2py তে আসবে। আবার নিয়নের ক্ষেত্রে যে 10 নাম্বার ইলেকট্রনটা, ও কিন্তু 2pz এ আসবে। এগুলো সব আমি এখানে করাই দিচ্ছি। দেখো অক্সিজেনের নিচে ফ্লোরিন আছে, তারপর এই পাশে নিয়নও আছে, এই প্রত্যেকটা জিনিস আমি লেখা লেখা করাইছি, তোমরা লাগলে নোট করে ফেলো এখান থেকে। কোনো কনফিউশন আছে কি দেখো, আর এখানে দেখো আমি কি করছি, এগুলো কাপল আবার এগুলো সিঙ্গেল, মানে ইলেকট্রনটা কিভাবে যায়, প্রথমে সিঙ্গেল সিঙ্গেল এই 4টা দেবা, তারপরে কিন্তু এখানে আরেকটা বাড়াই দিছি। বা তুমি যদি অরবিটালের দিকে তাকাও তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। এই দেখো 2 নং, এই দেখো 2s আর 2p, এই সবই কিন্তু 2 নং শক্তি স্তর, তাই না? এই 2 নং শক্তি স্তরে এক ইলেকট্রন, দেখো ইলেকট্রনের কাপল আছে একটা, আর 3জন আছে সিঙ্গেল। তাহলে এই দেখো ইলেকট্রনের কাপল আছে একটা, আর 3জন আছে সিঙ্গেল। অক্সিজেনের ক্ষেত্রে দেখো ইলেকট্রনের কাপল আছে কয়জন, 2টা কাপল, 2জন সিঙ্গেল। দেখো 2টা কাপল, 2জন সিঙ্গেল, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কথা বলতেছি, সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে ফ্লোরিনের ক্ষেত্রে দেখো তো আমার কাপল কয়টা, আমার কিন্তু কাপল 3টা হয়ে গেছে এখন। ওয়াও, কাপল 3টা আর সিঙ্গেল একজন মাত্র, তাই দেখো কাপল 3টা সিঙ্গেল একজন।
নিয়নের ক্ষেত্রে দেখবা কি আমার 4জনই কাপড় হয়ে গেছে, আমার আর কোনো সিঙ্গেল মানুষই নাই, দুনিয়াটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তোমরা এগুলো পারবা। সোডিয়াম, সোডিয়ামের এই যে নিউক্লিয়াস আর এই যে বাইরে শক্তিস্তরগুলো, আমি 4টা শক্তিস্তর এখানে আঁকছি। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে প্রোটনও 11টা, ইলেকট্রনও 11টা। প্রথম শক্তিস্তরে কয়টা যাবে? অ্যাজ ইউজুয়াল 2টা যাবে। তারপরে আমার দ্বিতীয় শক্তিস্তরে কয়টা যাবে? আমার দ্বিতীয় শক্তিস্তরে কি 9টা যাবে বলো? না, দ্বিতীয় শক্তিস্তরে কিন্তু 9টা যাবে না, কারণ দ্বিতীয় শক্তিস্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন থাকতেই পারে 8টা। তাহলে 9টা কিভাবে যাবে ভাইয়া? তাহলে এই দেখো, প্রথম শক্তিস্তরে 2টা দিলাম, দ্বিতীয় শক্তিস্তরে 8টা দিলাম, তাহলে মোট আমি কয়টা দিলাম? 10টা ইলেকট্রন কিন্তু আমি দিয়ে দিলাম। তাহলে 11 নম্বর ইলেকট্রনটা আমার কিন্তু 1 নং আর 2 নং এই দুইটা শক্তিস্তর কিন্তু ভইরা গেছে, এখানে আর দেওয়া যাবে না, আমার 3 নং শক্তিস্তরে চলে যেতে হবে। তাহলে আমার 11 নম্বর ইলেকট্রনটা কিন্তু 3 নং শক্তিস্তরে যাবে। এখন 3 নং শক্তিস্তরের কোন উপশক্তি স্তরে যাবে, তাই না? অবশ্যই 3s উপশক্তি স্তরে যাবে। এই দেখো 3s উপশক্তি স্তরে একটা ইলেকট্রন গেল, তো এই জিনিসটা অরবিটাল আকারে আমরা লিখছি, তোমরা পারবা। ও ভালো কথা, একটা কথা, কথাটা হলো আমাদের আয়ন, আমরা প্রথমে যে আয়ন পড়ছি, আয়নের ইলেকট্রন বিন্যাসের সময় আয়ন কিন্তু কি করে, এই যে যে কোনো একটা মৌলক ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ত্যাগ করেই তো আয়নে পরিণত হয়। এখানে কি লেখা? অক্সাইড আয়ন না, ওর উপরে 2- দেওয়া, তার মানে কি অক্সিজেন মৌল 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়ন হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, 2টা যদি গ্রহণ, নর্মাল অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হলো কি এরকম, আমাদের পরীক্ষার খাতায় এই বক্স পদ্ধতিতে করা অ্যাকচুয়ালি লাগে না, আমি শিখাইছি যাতে পঞ্চম অধ্যায়তে হেল্প হয়। আমাদের এইভাবে লিখতে হবে উপশক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসগুলো নর্মালি। হ্যাঁ, তো আমার যদি 2টি ইলেকট্রন দেও, এই 2টি ইলেকট্রন কোথায় ঢুকবে তুমি বলো তো? 1s এ ঢুকবে, 2s এ ঢুকবে, নাকি 2p তে ঢুকবে, নাকি অন্য নতুন একটা ঢুকবে বলো? আমার কিন্তু ইলেকট্রনটা 1s 2s এ ঢুকতে পারবে না, কারণ এগুলো তো ভইরা রয়েছে। কিন্তু এই যে 2p উপশক্তি স্তর, 2p উপশক্তি স্তরে কিন্তু এখনো জায়গা ফাঁকা আছে। মোট আমার সর্বোচ্চ থাকতে পারে 6টি ইলেকট্রন, অলরেডি আছে 4টি ইলেকট্রন, তার মানে 2 জনের জায়গা বাকি আছে। সেই জন্যই 2টা ইলেকট্রন গ্রহণ কইরা এটা কিন্তু 2p6 হবে, বুঝছো? এই যে পঞ্চম, একটা ইলেকট্রন গ্রহণ করলে এদিকে ঢুকবে, আর একটা ইলেকট্রন গ্রহণ করলে এদিকে ঢুকবে, ওই সময় কিন্তু এটা কি হবে, ওর সর্বশেষ শক্তিস্তর, মানে এই যে 2 নম্বর শক্তিস্তরে ওই সময় কিন্তু ওর এখন ওর ইলেকট্রন কয়টা আছে গুণনা দেখো তো, ওর ইলেকট্রন কিন্তু 6টা আছে। কিন্তু আমি একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা মৌল তার সর্বশেষ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। আর নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা কেমন? প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তরে 8টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এটার অষ্টক নিয়ম বলে, বুঝছো? এগুলো সব পঞ্চম অধ্যায়ের বিষয়। তো এখানে কিন্তু অক্সিজেন, নর্মাল অক্সিজেন মৌলের ক্ষেত্রে আমার সর্বশেষ শক্তিস্তরে 4 আর 2 মানে 6টা ইলেকট্রন ছিল। কিন্তু আমি যদি আরো 2টি ইলেকট্রন গ্রহণ করি, তাইলে জিনিসটা নিষ্ক্রিয় গ্যাসের মতো অষ্টক অর্জন করবে। হ্যাঁ, এই জন্যই মূলত আমি 2টা অক্সিজেন গ্রহণ, সরি মানে 2টা ইলেকট্রন গ্রহণ করি। আর 2টা ইলেকট্রন গ্রহণ করলে আমার ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে আশা করি তুমি বুঝতে পারছো, যে হবে 1s2 2s2 2p6। আবার অরবিটালের মাধ্যমেও এটা দেখাইতে তুমি পারবা, বুঝছো? এইভাবে ফ্লোরাইড আয়নের ক্ষেত্রেও কি হবে, ফ্লোরিন মৌল একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হয়। তো একটা ইলেকট্রন যদি গ্রহণ করে 2 7 এর জায়গায় হয়ে যাবে 2 8, 2p5 এর জায়গায় হবে 2p6। আর এইখানে এই ইলেকট্রনটা এই যে 2pz অরবিটালে কিন্তু অ্যাকচুয়ালি প্রবেশ করে। হুম, আচ্ছা কোথায় ছিলাম? সোডিয়ামে ছিলাম, সোডিয়াম কিন্তু হয়ে গেল। পরবর্তীতে আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। তার মানে প্রোটন কয়টা? 12টা। আর ইলেকট্রনও কয়টা? 12টা। যেহেতু ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান হয়, নিষ্ক্রিয়, সরি নিরপেক্ষ একটা মৌলের আর কি। হ্যাঁ, তাহলে আমার 12টা ইলেকট্রন কিভাবে থাকবে বা কিভাবে বিন্যস্ত হবে? প্রথম শক্তি স্তরে 2টা যাবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা তো যাবে। তো মোট আমি কয়টা দিলাম? 10টা কিন্তু দিয়ে দিলাম। বাকি থাকে কয়টা? এখনো 2টা, তো ওই 2টা আমার তৃতীয় শক্তি স্তরে যাবে। এখন উভয় শক্তি স্তরের দিকে একটু যদি চিন্তা করি, দেখো প্রথম শক্তি স্তরে তো যাবে, প্রথম শক্তি স্তরের 1s উপশক্তি স্তরে যাবে, এই যে 2টা গেল। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে তো যাবে 8টা, বুঝলাম। দ্বিতীয় শক্তি স্তরে এই যে 2s উপশক্তি স্তরে যাবে আর 2p উপশক্তি স্তরে যাবে। 2s উপশক্তি স্তরে যাবে 2টা, 2p উপশক্তি স্তরে যাবে 6টা, মানে এই যে পুরো ভরাট। এরপরে তৃতীয় শক্তি স্তরের 3s উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন আসবে, যাতে এই যে 3s অরবিটালটা ভইরা যায়। ঠিক আছে, আচ্ছা। আর এখন ম্যাগনেসিয়াম 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো অ্যানায়নেরটা পারা যায়, বাট ক্যাটায়নে একটু ঝামেলা আছে। ক্যাটায়নের ঝামেলাটা কি? আমি দেখো ক্যাটায়ন কিভাবে হবে, এই নর্মাল একটা
নিরপেক্ষ মৌল থেকে আমি ইলেকট্রন সরাবো, ইলেকট্রন সরানোর ফলেই তো আমার ক্যাটায়ন হবে, তাই না? এখন ইলেকট্রন যখন তুমি বের করবা, ইলেকট্রনটা কোথা থেকে বের হবে? ইলেকট্রন কি 1s থেকে বের হবে, 2s থেকে, 2p থেকে, নাকি 3s থেকে? মনে রাখা যায় এভাবে যে সবসময় বাহির থেকে ইলেকট্রন বের হবে। তাহলে অবশ্যই আমি যখন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস আয়ন বানাবো, তখন আমার ওই একটা ইলেকট্রন, কোন ইলেকট্রনটা সরবে? এই 3s উপশক্তি স্তরে যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ত্যাগ করবে, বুঝছো? তো এই বক্সটা কিন্তু তখন ফাঁকা হয়ে যাবে। এখানে কিন্তু একটা ইলেকট্রন আছে এখন, কিন্তু একটা ইলেকট্রন কিন্তু থাকবে না যদি মানে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। ম্যাগনেসিয়ামেও কিন্তু তাহলে এই যে ম্যাগনেসিয়াম 2+ কিভাবে পরিণত হইলো, এই যে তার সর্বশেষ শক্তিস্তর, আমি সর্বশেষ বলতে বুঝাইতেছি এইটা না যে সর্বশেষ কোথায় ইলেকট্রন যাইতেছে, আমি বুঝাইতেছি একদম সবার বাইরে কোন শক্তিস্তরটা আছে। সবার বাইরে কি 3 নাম্বার শক্তিস্তর না? তাহলে 3 নাম্বার শক্তিস্তর থেকে আমার ইলেকট্রন বের হয়ে যাবে। দেখো এই যে 3s উপশক্তি স্তরের 2টি ইলেকট্রন ত্যাগ করবে, সো এই বক্সটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। ওই সময় কিন্তু এই 2টা ইলেকট্রন আর থাকবে না ম্যাগনেসিয়াম 2+ আয়নের ক্ষেত্রে। ম্যাগনেসিয়ামের পর আমরা অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এগুলো কিন্তু নিজেরা পারবো। কিভাবে পারবো ভাইয়া? দেখো, তোমার 3s2 হলো না ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম যখন আসবে, অ্যালুমিনিয়ামের পর 3s তো ভরাট হয়ে গেছে, 3s তো আর আসতে পারবে না। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13 নম্বর ইলেকট্রনটা কোথায় আসবে? 3s এর পরবর্তী উপশক্তি স্তরে আসবে, যেটা হলো গিয়ে 3p। তো 3 মনে করে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে কি জানো? 3p1, তারপরে সিলিকনের ক্ষেত্রে 3p2, এভাবে করতে করতে 1 2 3 4 5, আর আর্গনের ক্ষেত্রে হয়ে যাবে 3p6। আর এই চিত্র তো তুমি পারবা, তাই না? 3p এই যেভাবে অরবিটাল আঁকবা, 3px, 3py, 3pz। মনে করো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে এই, সিলিকনের ক্ষেত্রে হবে এই, ফসফরাসের ক্ষেত্রে, সালফারের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে, আর্গনের ক্ষেত্রে, বুঝছো? ডান। আর্গনেরটা আমি এখানে কইরাও দেখাইছি যে প্রথম শক্তি স্তরে 2টা যাবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা দিলাম, মোট আমি 10টা দিয়ে দিছি, এখনো বাকি আছে 8টা, যেহেতু মোট 18টা, এখনো বাকি আছে 8টা। তো এই 8টা কিন্তু তৃতীয় শক্তি স্তরে চলে যাবে। উপশক্তি স্তরে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কত সহজ। এই চিত্রটা তুমি পারবা, এই বক্স। হুম। আর এই চিত্রটা দেখো, এই যে মিলাও, এই যে 2টা, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরেও 8টা, চতুর্থ শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন এখনো নাই। কিন্তু আর্গনের পরবর্তী কে আসবে? পটাশিয়াম। আর পটাশিয়ামে আমার পারমাণবিক সংখ্যা 19, প্রোটনও 19টা, ইলেকট্রনও 19টা। তো এই পটাশিয়ামের ক্ষেত্রে 19 নম্বর ইলেকট্রনটা কিন্তু আমার নর্মাল সেন্সে এটা মনে হইতে পারে যে, যেহেতু দেখো আমি নর্মাল সেন্সে একজন মানুষ ইলেকট্রন বিন্যাস এইভাবে করবে যে প্রথম শক্তি স্তরে 2টা দেবো, দ্বিতীয় শক্তি স্তরে 8টা দেবো, যেহেতু 8টা মোট থাকতে পারে, 10টা আমি দিয়ে দিছি, বাকি আছে কয়টা? 9টা। তৃতীয় শক্তি স্তরে 9টা দিয়ে দেবো, কারণ তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা থাকতে পারে। কিন্তু এইভাবে হবে না। কেন হবে না? এইখানেই উপশক্তি স্তরের ধারণা আসছে। হ্যাঁ, এই আহ্বায়ক নীতি এরপরেই কার্যকর হয়েছে। এই প্রথম 18টার পর্যন্ত যদি আহ্বায়ক নীতি নাও থাকতো, তাও এরকমই হইতো। কিন্তু 19 নম্বরে যাইয়ে কিন্তু আহ্বায়ক নীতি চেঞ্জ করছে। আহ্বায়ক নীতি না থাকলে এটা হয়তো 2,8,9, কিন্তু আহ্বায়ক নীতি আছে দেখা এটা হয়েছে 2,8,8,1। ঠিক আছে, কেন হয়েছে? কারণ আমার 19 নম্বর ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে আর ঢোকে না। 19 নম্বর ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে না প্রবেশ করে চতুর্থ শক্তি স্তরে যায়। চতুর্থ শক্তি স্তরের কোথায় যায়? চতুর্থ শক্তি স্তরের 4s উপশক্তি স্তরে যায়। কেন? তৃতীয় শক্তি স্তরে তো 18টা থাকতে পারে, বাট এখানে 8টা রেখা কেন ওইখানে চলে গেল? কারণ আমার তৃতীয় শক্তি স্তরের 3s আর 3p এই 2টা উপশক্তি স্তরে তো গেল, কিন্তু যাওয়ার পরে 3pর পরে কিন্তু আমার ইলেকট্রনটা 3d-তে যায় না, আমার কিন্তু 4s-এ যায়। যদি 3d-তে যাইতো তাইলে কিন্তু এটা 2,8,9ই হইতো। বুঝছো? মুখস্থ কিছু না, দেখো মিলাই দেখো। আমার 4s-এ আগে যাবে, দেখো 4s-এ কিন্তু এই 19 নম্বর ইলেকট্রনটা 4s-এ গেছে। আবার পটাশিয়ামের পরে আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে 20 নম্বর, 19 নম্বর ইলেকট্রনটা 4s1 মানে 4s-এ আসবে, আবার 20 নম্বর ইলেকট্রনটাও কিন্তু 4s-ই আসবে। 4s-টা তারপর ভরাট হবে। ক্যালসিয়ামের পরে আসবে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 4s যেহেতু ভরাট হয়ে গেছে, এর পরে কিন্তু আমার 3d-তে ইলেকট্রন যাবে। এই দেখো 3d-তে একটা ইলেকট্রন গেছে, 3d1। আর শক্তি স্তরের ভিত্তিতে ইলেকট্রন বিন্যাসটা দেখো, আমার পটাশিয়ামের ক্ষেত্রে প্রথমটায় 2টা, দ্বিতীয়টায় 8টা, তৃতীয়টায় 8টা, আর চতুর্থ দেখো এই যে 3 নম্বর শক্তি স্তর না। ভালো কথা, একটা কথা, এই তৃতীয় শক্তি স্তরের যত উপশক্তি স্তর আছে আমরা কিন্তু সবসময় একসাথে লাগবো। যদিও 3d-তে আমার ইলেকট্রন যাবে না, আগে 4s-এ যাবে, কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস লেখার সময় চেষ্টা করব
থ্রি ডিটা মাঝখানে উল্লেখ করতে হবে। লিখবো কি 3D 0, যেহেতু 3Dতে কোনো ইলেকট্রন নাই। বুঝছি, জাস্ট বোঝার জন্য লিখলাম আর কি। কিন্তু স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখো আমার কিন্তু 4s2 এখানে 20 নম্বর ইলেকট্রনটা এখানে আইসা তারপরে 21 নম্বর ইলেকট্রনটা আমার 3D উপশক্তি স্তরে আসছে। ঠিক আছে, তাহলে আমার এই যে ইলেকট্রন বিন্যাসটা এরকম কেন হইলো? শক্তি স্তরে দেখো প্রথম শক্তি স্তরে কয়টা গেল? এই যে 2টা। দ্বিতীয় শক্তি স্তরে মোট কয়টা গেল? এখানে 2টা, এখানে 6টা, মানে মোট 8টা। তৃতীয় শক্তি স্তরে আমার মোট কয়টা গেল? তাহলে এই 2, এই 6, 8 আর 1 9। আর চতুর্থ শক্তি স্তরে গেল এই 2টা। পারবা এগুলা? দেখো এইটা না ডিরেক্ট আমি নিজেও মাঝে মাঝে আউলাই যাই। সো করি কি, এই উপশক্তি স্তরের উপর ভিত্তি করে মূলত আমি ইলেকট্রন বিন্যাসটা করি, তারপর আমি যোগ যোগ কইরা বের করে ফেলাই যে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। দেখো 3D1 3Dর কোন অরবিটালে যাবে? যেহেতু মোট 5টা অরবিটাল আছে, আমরা ধরে নেব 3D XY তে যাবে। আবার যদি এখানে স্ক্যান্ডিয়ামের পরবর্তীতে আছে টাইটানিয়াম, টাইটানিয়ামের ক্ষেত্রে 22 নম্বর ইলেকট্রনটা যাবে কোথায়? 3D YZ এ। আবার 23 নম্বর ইলেকট্রন ভ্যানাডিয়াম, টাইটানিয়ামের পরবর্তী মৌল হলো কি ভ্যানাডিয়াম। তো সেই ভ্যানাডিয়ামের ক্ষেত্রে আমার 23 নম্বর ইলেকট্রনটা কোথায় যাবে? আমার মনে করো 3D ZX এ যাবে। তারপরে আবার ভ্যানাডিয়ামের পরে আসে ক্রোমিয়াম। এখন ক্রোমিয়ামের ক্ষেত্রে হওয়া উচিত ছিল যে আমার 24 নম্বর ইলেকট্রনটা যেটা নতুন অ্যাড হয়েছে, 24 নম্বর ইলেকট্রনটা আসবে 3D X² to Y² এই অরবিটালে। ঠিক আছে, এরকমই মনে করো হয়। দেখো আমি যদি এই চিত্রটা আঁকাই, এগুলো তোমরা ভরাট করবা, এই ক্রোমিয়াম তারপর বাকি যেগুলো আছে আমি জাস্ট এখানে মডেলটা দিয়ে দিছি। হুম, কিভাবে হবে? ক্রোমিয়ামের এই পর্যন্ত কিন্তু সব ঠিক আগের মতোই, এই 3p6 পর্যন্ত আমি আর লেখলাম না বক্স মাধ্যমে, কিন্তু 3Dটা একটু লেখি। দেখো এই যে 3Dতে আমার 5টা অরবিটাল আছে, তোমরা নাম লাগবে, আমি নাম লিখবো না। আর এই যে 4s। এখন আমার 18টা ইলেকট্রন তো এখানে চলে গেছিল 3p6 পর্যন্ত। এরপরে 19 নম্বর ইলেকট্রনটা আসে 4s এ, 20 নম্বর ইলেকট্রনটা আসে 4s এ। তো এই যে 4s ভরে গেল। এরপরে 21 নম্বর, এই যে 21, 22, 23, 24 আমার এই জিনিসটা হওয়া উচিত ছিল, কিন্তু ক্রোমিয়াম ব্যতিক্রমী একটা ধর্ম প্রদর্শন করে। ক্রোমিয়াম করে কি, এখানে ইলেকট্রন যাওয়ার কাজ যায়, কিন্তু জিনিসটা স্থায়ী হয় না। কি করে? একটা ওখানে 4s এ তো 2টি ইলেকট্রন গেছিল, বাট 2টা থেকে একটা ইলেকট্রন আবার এখানে কামব্যাক করে। তো এখানে যদি কামব্যাক করে, এখানে আগে 4টা ছিল, আর নতুন করে এখানের একটা ইলেকট্রন মনে করো এখানে আইসা পড়ে। বুঝছো? মানে এখানে 2টাই ছিল, বাট পরবর্তীতে কি হয়েছে, একটা ইলেকট্রন আমার 3D উপশক্তি স্তরে আইসা গেছে। তাহলে 3D উপশক্তি স্তরে যদি আইসা যায়, আমার 4s কি আর 2 থাকবে? না, 4s কিন্তু 1 হয়ে যাবে। আর 3D কি আর 4 থাকবে? না, 3D তো একটা বাইরে গেছে, তার মানে 3D কিন্তু 5 হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা করবো যে কেন এই জিনিসটা হয়। গতকালকেও যদি বলছিলাম যে আমার পিডি ইত্যাদি যে উপশক্তি স্তরগুলো আছে, উপশক্তি স্তরগুলো কেমন, অর্ধপূর্ণ বা সম্পূর্ণ যদি হয় এটা অধিক স্থিতিশীল হয়। সাপোজ এই যে P3, এটা কি, এটা কিন্তু অর্ধপূর্ণ পি উপশক্তি স্তর। আবার P6 এটা হলো গিয়ে কি সম্পূর্ণ, মানে পূর্ণ আর কি পি উপশক্তি স্তর। আবার যদি বলতাম D5, যেহেতু ডিতে আমার মোট ইলেকট্রন 10টা যাইতে পারে, 5 মানে অর্ধেক আছে, তাহলে অর্ধপূর্ণ ডি উপশক্তি স্তর। আবার D10 পরিপূর্ণ ডি উপশক্তি স্তর। এখন এগুলো হলো গিয়া অধিক স্থিতিশীল। যদি কখনো এমন হয় যে P2 আছে, ওই P2 দিয়া P3 হইতে চায়। আবার যদি দেখো যে কখনো আমার কি P5 আছে, P5 থেকে P6 হওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে। D4 আছে, D4 থেকে D5 হইতে চায়। D9 আছে, D9 থেকে D10 হইতে চায়। এই জিনিসটাই আমি ক্রোমিয়াম আর ক্রোমিয়ামের পরে 29 নাম্বার মৌল কপারের ক্ষেত্রে দেখব। ঠিক আছে, ক্রোমিয়ামে কি দেখলাম, ক্রোমিয়ামে 3D4 4s2 হয়েছিল, বাট সেখান থেকে 4s1 3D5 হয়েছিল। আর কপারের ক্ষেত্রে কি হয় জানো? কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখো, আমি হাতে কলমে তোমার করাই। কপারের ইলেকট্রন বিন্যাস দেখো, প্রথমে যাবে যে 1s এ 2টা, 2s এ 2টা, 2p6, 3s2। এটা কিন্তু মুখস্থ হয়ে গেছে আশা করি এর মধ্যে, যে এস এ 2টা যাবে, পিতে 6টা, ডিতে 10টা আর এফ এ 14টা। 3s2, 3p6, মোট আমি 18টা আমি দিয়ে দিছি। তারপরে আমি লেখার সময় কিন্তু 3Dটা আগে লাগবো, 4sটা পরে লাগবো,
কিন্তু ইলেকট্রন কিন্তু 3p পরে 3d-তে যাবে না, আগে যাবে 4s-এ। 4s-এ এই যে দুইটা গেল, তাহলে আমার মোট 20টা ইলেকট্রন আমি দিয়ে দিছি। গোনো তুমি সংখ্যাগুলো গোনো, 20টা দিছো। এখনো বাকি আছে কয়টা? যেহেতু কপারে আমার মোট আছে 29টা, তাহলে আমার বাকি আছে এখনো 9টা। তাহলে আমি ডিতেই কিন্তু 9টা চাইলে দিয়ে যেতে পারি। যেহেতু আমার ডিতে মোট হাইয়েস্ট 10টা অ্যাকোমোডেট করতে পারে, সো 9টা তো সে রাখতেই পারে। এখন প্রশ্ন হলো এরকম তো থাকবে না, প্রথমে এরকমই হয়, তারপর কি হয়, তারপর অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য যেহেতু D9, এই D9-এর থেকে D10 অধিক স্থিতিশীল, এই জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3d-তে শিফট করে। আর আমার ফাইনাল ইলেকট্রন বিন্যাসটা দেখতে কিরকম হয়, 3d10 4s1। বুঝছি? বাট যদি বক্স মাধ্যমে চিন্তা করি তাহলে অনেকটা এমন যে তোমার এখানে 3d10 আর এখানে 4s1, প্রথমে এখানে দুইটা গেছিল, তার পরবর্তীতে এখান থেকে একটা ইলেকট্রন, এই যে আমার 3d অরবিটালটা প্রথমে দেখো ইলেকট্রনগুলো কিভাবে যায়। প্রথমে তো এটা এখানে 10 লেখার আগে লিখছিলাম কত, 9 না? ওই সময় কেমন ছিল? ওই সময় এমন না, এই প্রথম ইলেকট্রনটা এখানে যায়, 2 3 4 5 6 7 8 9। প্রথম যেটা লেখছিলাম সেই অনুসারে এটা এখানে দুইটা ছিল আর এখানে 9টা ছিল, কিন্তু তারপরে কি এখানে একটা ইলেকট্রন এখানে শিফট হয়েছে, সো এই ইলেকট্রনটা ওইটা এসে এখানে এসে তারপরে এটা দুইটা হয়ে গেছে। ঠিক আছে, এই জন্যই 3d10 4s1। পারবা এটা ব্যাখ্যা করতে? ব্যাখ্যাটা সুন্দর মতো বইতেও দেয়া আছে, পড়ো, রিডিং পড়ো, তাইলেই পারবা ইনশাল্লাহ। এখন আমি কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু করতে চাইতেছি। কপারের আমার পারমাণবিক সংখ্যা কত কেউ কি জানো? কপারে কিন্তু 27। তার মানে প্রোটনও 27টা আছে, ইলেকট্রনও 27টা আছে। এটা আমি বিস্তারিতভাবে তোমাকে করেছি, জাস্ট এই একটা সম্পূর্ণ করাবো। তাহলে কপারের ক্ষেত্রে দেখো 1s2, তারপর দ্বিতীয় শক্তি স্তরের 2s2, এস ভরে গেছে, এখন 2p6, 2 নম্বর শক্তি স্তর পুরো ফিল। এখন 3 নম্বর শক্তি স্তরে 3s উপশক্তি স্তরে 2টা দেব, তারপর 3p উপশক্তি স্তরে 6টা দেব, তারপরে 3d-টা লিখবো কিন্তু দেব পরে, আগে দেব 4s-এ। 4s-এ 2টা দেওয়া যায়, 2টা দেব। 3d-তে আমার এখন আচ্ছা গণ তো কয়টা তুমি এখন পর্যন্ত দিছো, 2টা 2টা 4টা 6টা 10টা 12টা 18টা 20টা, তোমার কিন্তু 20টা দেওয়া হয়ে গেছে তোমার। তাহলে আর বাকি আছে কয়টা? যেহেতু আমার ওর 27 পারমাণবিক সংখ্যা, তাহলে ওর কিন্তু এখনো 7টা বাকি আছে। ওই 7টা কিন্তু এই যে 3d উপশক্তি স্তরে যাবে। এখন এই জিনিসটাকে যদি আমি একটু অরবিটাল আকারে আঁকাইতে চাই বা অরবিটাল এর উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসটা করতে চাই, তাহলে জিনিসটা দেখতে কেমন হবে বলো তো? এই যে আমার 3d, এ হলো কি আমার 4s। তা 18টা ইলেকট্রন 3p পর্যন্ত আসছে, এইটার দেখাইলাম না। তারপর 19 নম্বর ইলেকট্রন এই, 20 নম্বর ইলেকট্রন এই, তারপরে 21 নম্বর ইলেকট্রন, 22 নম্বর ইলেকট্রন, 23 নম্বর ইলেকট্রন, 24 নম্বর, 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর। দেখলা কত ইজি? তাহলে এটা যদি শক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসটা করো, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 2 আর 6 8টা, তৃতীয় শক্তি স্তরে কয়টা গণ তো? এই যে তৃতীয় শক্তি স্তরে কয়টা, 2টা 6টা 8টা, 8 আর 7টা 15টা। ক্লিয়ার? আর চতুর্থ শক্তি স্তরে 2টাতে। এই কিন্তু হলো কি আমার কপারের শক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস। আশা করি এই জিনিসগুলো সমস্যা হবে না। আমরা প্রথমে অবশক্তি স্তরের উপর ভিত্তি করে কইরা এইখান থেকে এইটাও বের করতে পারবো গোনার মাধ্যমে, আবার অরবিটালটা সুন্দর করে আঁকাইয়া সব দেখাইতে পারবো। আমি যদিও লাস্টে যে দুটো দেখাইছি, তোমরা খাতায় সব কয়টা আঁকবা, 30টা মৌলের ক্ষেত্রেই করবে এই জিনিসটা, বুঝছো? তাহলে প্র্যাকটিস হবে। এখন আমি যখন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনগুলো আঁকবো, দেখো আমি কিভাবে আঁকবো। এই যে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন না, এই যে দাও 2টা দাও, এই একটা, এই একটা। দ্বিতীয় শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন দাও, 8টা দিয়ে দাও। প্রথমে দেখো কিভাবে, এই একটা, দুইটা, তিনটা, 4টা। ঠিক আছে, এরপরে কাপড় বানাও, 5টা, 6টা, 7টা, 8টা। ঠিক আছে, এই যে দ্বিতীয় শক্তি স্তরে 8টা দিয়ে দিলাম। এখন আমি তৃতীয় শক্তি স্তরের দিকে যদি একটু তাকাই, আমি কিন্তু শুধুমাত্র 3d আঁকছি, বাট আমি যদি 3s আর 3pও আঁকি, তাহলে আমি দেখবো কি জানো, এই 3s2, আবার যেহেতু 3p মোট 6, মানে 3p কিন্তু ভরাট করা। 3pর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন এই যে সব ভরা আছে আর কি। ঠিক আছে, এইটা 2টা 2টা সব কয়টা 2টা 2টা আছে, মানে এরা কিন্তু কাপল। তাহলে আমি দেখবো আমার তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে আমার কয়টা কাপল আছে, দেখো তো। এইটাও তৃতীয় শক্তি স্তর, এইটাও তৃতীয় শক্তি স্তর, এইটাও কিন্তু পুরোটা তৃতীয় শক্তি স্তর, এইটা আবার হলে কি চতুর্থ শক্তি স্তরে যে 4s2। আর আমি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আঁকবো, দেখো কাপল কয়টা, একটা, দুইটা, তিনটা, 4টা। আমার কিন্তু 5টা 6টাই কাপল, আর 3জন হইলো গিয়া জাস্ট সিঙ্গেল।
তাহলে মোট নয়টা জায়গা আইডেন্টিফাই করবা, 9টা জায়গার মধ্যে 6টা কাপল দেবা আর 3টা সিঙ্গেল দেবা। মনে করো এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, 5টা, 6টা, 7টা, 8টা আর এই 9টা। এখন এই 9টা জায়গায় তুমি যে কোনো 3টার সিঙ্গেল বানাও। মনে করো এইটা সিঙ্গেল, এইটা সিঙ্গেল, এইটা সিঙ্গেল, আর বাকি সব কয়টারে ডাবল ডাবল এঁকে দাও। মনে করো এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন। পারবা না ভাইয়া ভরাট করতে এইভাবে? অ্যাকচুয়ালি এইভাবেই কিন্তু আমাদের পরীক্ষার খাতায় আঁকতে হবে বিষয়গুলো। যদিও আমাদের এই পদার্থের গঠনে আঁকাটা ম্যান্ডেটরি না, কিন্তু আমরাও যখন চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় শিখবো ওই সময় আঁকাটা ম্যান্ডেটরি, আমার আঁকাই লাগবে, বুঝছো, কিভাবে কোন একটা যৌগ গঠন হয় ওইটা বোঝানোর জন্য। তো আশা করি আমি যা যা বুঝাইলাম তোমরা আজকে বুঝছো, ঠিক আছে? একটু যদি খেয়াল দাও বা ক্লাসটা লাগলে আবার একটু রিপিট করো, তাইলে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। সবাই নিজে ভালো থাকো এবং অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।